নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে একটি চক্র। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। দেশকে গিলে খাওয়ার চেষ্টা একাত্তরের ষড়যন্ত্রকারীরা। ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে সতর্কতা। নির্বাচন ঘিরে নানামুখী চ্যালেঞ্জে বিএনপি। মনোনয়ন নিয়ে কোন্দল প্রকাশ্যে। জোটের আসন নিয়ে সংকট ঘনীভূত হওয়ার শঙ্কা। জামাতকে মোকাবিলায় বড় চ্যালেঞ্জ মত বিশ্লেষকের। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন আপিল বিভাগেও বহাল। সাংবাদিক পান্নার বিষয়ে শুনানি এক সপ্তাহ পর। 10ম গ্রেড সহ 3 দাবিতে আজও কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিকের শিক্ষকেরা। একাত্মতা জানিয়ে সারা দেশে চলছে কর্মবিরতি, ব্যাহত পাঠদান। এবং শাহজালালে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ফাঁকেই ভল্ট ভেঙে অস্ত্র চুরি। তথ্য লুকিয়ে থানায় জিডি বিমানের। সমন্বয়হীনতাকে দোষেন আমদানিকারকরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। পরিকল্পিতভাবে একটি চক্র নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চক্রটি পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি। সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন তিনি। বিএনপি মহাসচিব আরও বলেন, দেশকে গিলে খাওয়ার চেষ্টা একাত্তরের ষড়যন্ত্রকারীরা। এদেশের মানুষ তাদের সঙ্গে আপোষ করতে পারে না, তাই দ্রুত নির্বাচনে তফসিল ঘোষণার আহ্বান জানান তিনি। তফসিলের আগেই নির্বাচনী মোডে বিএনপি। মনোনয়ন প্রায় চূড়ান্ত, সেই সঙ্গে দৃশ্যমান হচ্ছে দলটির ক্ষমতার পথে বড় বড় চ্যালেঞ্জ। দলটির নেতাকর্মীরা বলছেন, দলীয় শৃঙ্খলা ও গত 1 বছরে কিছু নেতাকর্মীর নেতিবাচক কর্মকাণ্ড চিন্তার কারণ। রাজনৈতিক বিশ্লেষক বলছেন, জামাতকে মোকাবিলায় হবে চ্যালেঞ্জ। নীতি নির্ধারকরা বলছেন, চ্যালেঞ্জগুলো নিয়ে দলীয় ফোরামে আলোচনা হচ্ছে, ঠিক হচ্ছে কৌশলও। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। অলিগলি, রাজপথ, নেতাকর্মীদের মিছিল, মিটিং আর শোডাউনে নির্বাচনী উত্তাপ। রঙিন পোস্টার আর ফেস্টুনের বর্ণাঢ্য প্রচারণা দেখে তা বোঝার উপায় নেই তফসিলের বাকি এখনো প্রায় 1 মাস। তবে রাজনৈতিক দল ও সরকারের মাঝে দূরত্ব কমার কোনো লক্ষণ নেই। এর মাঝেই হঠাৎ করে বিএনপির প্রার্থী ঘোষণা। ত্রয়োদশ নির্বাচন ঘিরে দলটির কৌশল কি তা এখনও স্পষ্ট নয়। প্রায় 17 বছর ক্ষমতার বাইরে থাকার পর যখন সামনে ক্ষমতার হাতছানি দেখছে, তখন বিভাজন তুঙ্গে মিত্রদের মাঝে। অভ্যন্তরীণ শৃঙ্খলাও নিম্নমুখী, ফলে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়ছে বিএনপি। সংখ্যাগরিষ্ঠ জিতে আসার জন্য বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ ছিল এখন আমি মনে করি জামাত একটা দীর্ঘ হোমওয়ার্ক করেছে। তারা তৃণমূলে অনেকদিন কাজ করেছে, কারণ এটার একটা রিওয়ার্ড তারা পাবে। জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রায় চূড়ান্ত। এখন গুছিয়ে আনার পালা। দলীয় শৃঙ্খলা, জোট কৌশল এবং মাঠের ঐক্য অটুট রাখতে মরিয়া দলটি। কারণ প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের আগে ক্ষমতার এই পথে দলটিকে লড়তে হচ্ছে নিজের ভেতরকার অনিশ্চয়তার সঙ্গেও। দলটির ঘোষিত 237 আসনে জায়গা হয়নি অনেক হেভিওয়েট নেতার। তাদের বেশিরভাগই কথা বলতে নারাজ। তবে সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া সতর্ক প্রতিক্রিয়া জানালেন। ক্ষোভের সঙ্গে বললেন, তার এত বছরের রাজনৈতিক ক্যারিয়ার গৃহবধূর তকমায় আটকে গেছে। এরশাদ বিরোধী আন্দোলন আর এই হাসিনার 15 বছর আমি কি করিনি বলেন? আমি মার খাইছি, আমি রং পানি খাইছি, আমি কি রিমান্ডে নিয়ে গেছে, আমাকে জেলখানায় রাখছে, 80টা মামলার আসামি করছে। তারপরে 7 খণ্ড রামানপুরের সীতারামের মাসি, আমি এখন হারুনের বউ। এই সংকট আরও ঘনীভূত হবে জোট সঙ্গীদের জন্য রাখা আসনগুলোয়। ঢাকা 18-য় বিএনপির সম্ভাব্য প্রার্থী ছিল SM জাহাঙ্গীর। মনোনয়নের পর বাড়ির সামনে শুনশান নীরবতা, কর্মী সমর্থকদের চেহারায় স্পষ্ট তাদের মনের অবস্থা। জাহাঙ্গীরের মতে, আরপিওর নতুন সংশোধনে জোটের নির্বাচনকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। জোটের রাজনীতিতে এটা একটা এইবার বিশেষ করে চ্যালেঞ্জ হবে, এটা ঠিক। ব্যক্তি দেখে না, দানেশির দেখে। তাই এইবারও এখানে যেহেতু হোল্ড রেখেছে, এটা তো একসময় হোল্ড উড্ডু করবে এবং একজনকে নির্ধারিত করবে। ইতিমধ্যে মনোনয়ন নিয়ে কোনো স্থানে দলটির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে। এমনকি প্রতিপক্ষের হামলায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। দলটির নেতাকর্মী ও রাজনৈতিক পর্যবেক্ষকদের সঙ্গে আলাপে মোটা দাগে 5টি চ্যালেঞ্জের কথা উঠে আসে। জনগণ ভোট দিবে, এসবের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্বাভাবিকভাবে যারা এত বছর যাবৎ ত্যাগ তিতিক্ষা করে
এই দলের জন্য কাজ করেছে, তারা তো অসন্তুষ্ট হবেই। আমরা যাদেরকে মনোনয়ন দিতে পারিনি তাদেরকে উপযুক্ত সম্মান এবং সুযোগ দেব। তাদের দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা বাদ পড়ে গেছেন নমিনেশন থেকে, হয়তো তাদের বিষয়েও তারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। আসন ভিত্তিক সমঝোতা হবে নাকি জোট হবে। এই বিশ্লেষক মনে করেন 5 আগস্ট থেকে এমন অসম্ভব সব ঘটনা ঘটছে যা প্রতিনিয়ত রাজনীতির গতিপথকে প্রভাবিত করছে। বিএনপিকে এই অসম্ভব চিন্তা মাথায় রেখেই নির্বাচনী কৌশল ঠিক করতে হবে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। তবে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার হাইকোর্টের জামিন আদেশের লিখিত কপি হাতে পাওয়ার তার জামিন বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার কথা জানিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এ সময় আপিল বিভাগ বলেন, হাইকোর্টের জামিনের লিখিত আদেশ প্রকাশ হয়নি। কিসের ভিত্তিতে জামিন স্থগিত চেয়ে আবেদন করল রাষ্ট্রপক্ষ? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টে জামিন পেয়ে অনেকে সঙ্গে সঙ্গে কারামুক্ত হয়, সে কারণে সাথে সাথে আসতে হয় রাষ্ট্রকে। এ সময় লতিফ সিদ্দিকীর জামিন স্থগিতের আবেদন প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপক্ষ। তবে পান্নার বিষয়ে শুনানি হবে 1 সপ্তাহ পর। কোর্টের প্রতি আমাদের আস্থা আছে। আজকের এই যে নো অর্ডারটা, এটা আমরা সেই আইনের প্রতি আস্থারই প্রমাণ বহন করে। এবং দেশ ভালো চলতে হলে আইন বিভাগ, বিচার বিভাগ নিরপেক্ষ থাকা দরকার এবং আইন মতো চলা দরকার। কোর্ট নো অর্ডার দিছে, যে বেশি কিছু বুঝতে পারবো না, কারণ অর্ডার তো দেখি নাই। এবং আমি যেটা বুঝি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকীর মুক্তি পেতে কোনো বাধা নাই। বেতন স্কেল 10ম গ্রেডে করা সহ 3 দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল থেকেই শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষকরা। দাবি অনড় থেকে তারা বলছেন, তৃতীয় শ্রেণীর বেতনে প্রথম শ্রেণীর শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব নয়। অনতিবিলম্বে দাবি না মানা হলে কর্মসূচি আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তারা। এছাড়া সারা দেশে অনির্দিষ্টকালের জন্য চলছে কর্মবিরতি, এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। তবে শিক্ষকদের এ দাবি আদায় হলে তারা শুক্র শনিবার পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষতি নিরসনের আশ্বাস দেন তারা। এ নিয়ে বিকেলে শিক্ষকদের এক প্রতিনিধি দলের সঙ্গে অর্থ সচিবের আলোচনার কথা রয়েছে। আমরা 10ম গ্রেড চাই, আমাদের সেটা প্রাণের দাবি। দ্বিতীয়টা হচ্ছে 10 বছর পূর্তিতে এবং 16 বছর পূর্তিতে আমাদের উচ্চতর গ্রেড এবং 100% অর্থাৎ 100% আমাদের পদোন্নতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরছি না। আমাদের রক্তে আগুন লেগে গেছে, রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আমরা আমাদের দাবি আদায় করা ছাড়া আমরা রাজপথ, আমরা এই শহীদ মিনার ছেড়ে যাব না। এই মুহূর্তে শহীদ মিনারে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া এবং চাঁদপুর সদরে আছেন সহকর্মী ফারুক আহমদ। আমরা শুরুতে যাচ্ছি শহীদ মিনারে সামিয়ার কাছে। দাবিতে চলছে তৃতীয় দিনের মতো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের, সহকারী শিক্ষকদের কর্মসূচি। আমরা দেখাচ্ছি শহীদ মিনারে কিন্তু তারা জড়ো হয়েছেন। গতকালকে শিক্ষকদের সাথে যে সরকারি কর্মকর্তারা আছে তাদের কিন্তু একটি সভা হয়েছিল, আলোচনা সভা, কিন্তু সেখানে কোনো ফলপ্রসূ উদ্যোগ না পেয়ে, কিন্তু সমাধান না পেয়ে কিন্তু তারা আজও আসলে রাজপথে অবস্থান করছেন এবং তাদের দাবিতে তারা অনড় থেকেছেন। তারা আসলে বলছেন 3 যে দফা আছে তাদের বেতন স্কেল বৃদ্ধির পাশাপাশি তাদের সুযোগ সুবিধা এবং পদোন্নতির যে কথাটি আসলে তারা করছেন, সেই দাবিগুলো কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন এবং স্লোগানে স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু ভরে উঠেছে। পাশাপাশি জানিয়ে রাখি চলছে তার প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু আসলে ক্লাসে এসেও ফিরে যাচ্ছেন, কারণ শিক্ষকদের এই কর্মসূচির ফলে তারা কিন্তু আসলে পাঠ দানে আসলে বিঘ্ন ঘটেছে। আমরা দেখছি তাদের পূর্ণ দিবস কর্মবিরতি যে কর্মসূচিটি আছে সেটাও কিন্তু আসলে চলছে। সারা দেশেই এতে কিন্তু ভোগান্তিতে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা, যেহেতু সামনের মাসেই আসলে ফাইনাল পরীক্ষা রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তাদের। তাই অভিভাবক
অভিভাবকরাও বেশ বিভ্রান্তিতে পড়েছেন আসলে এই মুহূর্তে তারা কি করবেন। তবে শিক্ষকরা যেটি আশ্বাস দিচ্ছেন সেটি নিয়ে একটু বলতে চাই। তারা বলছিলেন যে এই যে গ্যাপটি এখন পড়ছে শিক্ষার্থীদের, সেটি কিন্তু আসলে তারা পরবর্তীতে পুষিয়ে দিবেন। শুক্রবার অর্থাৎ বন্ধের দিনগুলো যেটি আছে, শুক্র এবং শনিবার তারা পাঠদান করবেন। এর ফলে শিক্ষার্থীদের এখন যে ভোগান্তিতে পড়ছেন সেটি সমাধান করা সম্ভব হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আজ বিকেলে কিন্তু শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কিন্তু সরকারি অফিসে যাবেন এবং সেখানে অর্থ মন্ত্রণালয়ের যে সচিব রয়েছেন তাদের সঙ্গে একটি বৈঠক রয়েছেন। সেখানে আসলে তারা আলোচনা করবেন, আজকের দিনে তারা আলোচনা করবেন কিভাবে আসলে এই গ্রেডের উন্নতি করা সম্ভব এবং 10ম গ্রেডে উন্নতি হবে কিনা সেটি কিন্তু আসলে জানা যাবে। এর পরবর্তীতে আসলে পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন। ঠিক আজকের যে মিটিংটি রয়েছে সেই মিটিংয়ের মাধ্যমে কিন্তু আসলে জানা যাবে তাদের পরবর্তী কর্মসূচি কী হতে চলেছে। এই আন্দোলনের ফলে সারা দেশে আসলে শিক্ষার্থীদের পাঠদান কর্মসূচি সেটি ব্যাহত হচ্ছে এবং আমরা এখন চলে যাব চাঁদপুরে, সেখানে থেকে জানবো, সহকর্মী আছেন আমাদের আরেকটি, সেখান থেকে জানবো শিক্ষার্থীদের ভোগান্তির আসলে কি অবস্থা। আর রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাথমিক শিক্ষকদের যখন বড় একটা অংশ সেখানে আন্দোলনরত, তারই একটা অংশ কিন্তু আবার আছেন কর্মস্থলে। অর্থাৎ চাঁদপুরের যে 12 শতাধিক শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয় রয়েছে, তার যে প্রায় 8,500 শিক্ষার্থী আছে, তাদের একটা শিক্ষকদের একটা বড় অংশ কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে তারা ঢাকায় থাকলেও কিন্তু অনেকেই কিন্তু এখন কর্মস্থলে অবস্থান করছেন। আমি এই মুহূর্তে আছি চাঁদপুর সদর উপজেলার পূর্ব তর্পচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমি লক্ষ্য করেছি যে এখানে যেই শিক্ষকরা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজন ঢাকায় তারা আন্দোলনে যোগ দিয়েছেন, আর অন্য যে শিক্ষকরা আছেন তারা এই মুহূর্তে কর্মবিরতি পালন করছেন। শুধুমাত্র তারা শ্রেণীকক্ষে অবস্থান করে তারা যে রুটিন কাজগুলো আছে সেগুলো করছেন। আরেকটি চিত্র যদি বলি যে চাঁদপুরের যেই সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এখানে যে শিক্ষার্থীরা আছে, বলা যেতে পারে যে 3.5 লাখেরও বেশি শিক্ষার্থী রয়েছে এই চাঁদপুরের যে 12 শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আসলে সেই শিক্ষার্থীদের এখন বলা যেতে পারে যে শিক্ষা জীবনটা একটু অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বলা যেতে পারে সামনে কয়েকদিন পরে কিন্তু বার্ষিক পরীক্ষা, আর সেই বার্ষিক পরীক্ষার আগে শিক্ষার্থীদের যখন এই অবস্থা তখন আসলে শিক্ষকদের আন্দোলন চলছে। আর সেই আন্দোলনের কারণে এই যে আমরা যদি দেখাতে পারি যে এখানে একটি শ্রেণীকক্ষ আছে যেখানে কিছু শিক্ষার্থী তারা বসে আছে অথচ শিক্ষক নেই। এই মুহূর্তে আমরা দুপুর 12টায় কিন্তু আমরা দেখি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একটা মাঠ সমাবেশ হয় 3য় থেকে 5ম শ্রেণী পর্যন্ত। তারপর শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে প্রবেশ করে এবং 1ম থেকে 2য় শ্রেণী যারা আছে তারা কিন্তু তখন বাড়ি ফিরে যায়। আর এই পরিস্থিতিতে কিন্তু এখন বছরের শেষের দিকে এসে শিক্ষার্থীদের একদিকে অবস্থার অবনতি, অন্যদিকে শিক্ষকদের আন্দোলন, এই দুইয়ের মধ্যে কিন্তু চাঁদপুরের এই শিক্ষা ব্যবস্থা চলছে। এই ছিল আমার কাছে চাঁদপুরের প্রাথমিক শিক্ষকদের আন্দোলন নিয়ে সবশেষ। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম চাঁদপুর এবং তার আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ফাঁকেই ঘটেছে অস্ত্র চুরির মতো চাঞ্চল্যকর ঘটনা। ভল্ট ভেঙে অস্ত্র গায়েব করা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারপোর্ট থানায় শুধু সাধারণ ডায়েরি করে দায় সেরেছে। উল্টো অস্ত্র লুটের ঘটনায় তথ্য আড়াল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাস্টমস আর বেবিচক মেতে আছে চোর পুলিশ খেলায়। বিমানবন্দরের মতো সুরক্ষিত এলাকায় বিশেষ নিরাপত্তা কক্ষ সিলগালা করা হলেও কিভাবে অস্ত্র গায়েব হলো সেই উত্তর খোঁজার চেষ্টা করেছেন রাইদুল ইসলাম শুভ। ক্যামেরায় ছিলেন রতন মজুমদার। ওইখানে মূল্যবান গুডস যা ছিল সেগুলো না নিয়ে আর্মসগুলো নিয়ে নেওয়া হয়েছে। তো এটা সম্পূর্ণ পরিকল্পিত না হলে কেন হবে? তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। এখানে আগুন লাগেনি 100%। আমি আগে আমরা এটা জানি না, বলতে পারবো না যে ওখানে কি ছিল। গত 18 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ঘটনার 10 দিনের মাথায় বিমানবন্দর থানায় জিডি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যেখানে উল্লেখ করা হয় 1 নম্বর ওয়্যার হাউসের স্ট্রং ভোল্টের তালা ভাঙা হয়েছে। এর আগে গত 24 অক্টোবর বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ভোল্টটি সিলগালা করা হয়। 28 অক্টোবর সকালে সেই ভোল্ট পাওয়া যায় শিকল ও তালাবিহীন অবস্থায়। জিডি দায়েরের একদিন পর আবারও নিরাপত্তার কারণ দেখিয়ে ভোল্টে থাকা অস্ত্র হস্তান্তর করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তালা ভাঙার ঘটনায় বিমান কর্তৃপক্ষ এখন পর্যন্ত শুধু থানায় সাধারণ ডায়েরি করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ভেতরে থাকা মালামাল কি কোনো কিছুই খোয়া যায়নি? তাহলে এখন পর্যন্ত মামলা হলো না কেন? আমাদের অনুসন্ধান বলছে ভিন্ন কথা।
বিমান কর্তৃপক্ষ জিডিতে মালামাল নিয়ে 2020 থেকে 2023 সালে কার্গো সেকশনে আসা কয়েকটি এয়ারওয়ে বিল ঘেটে দেখা যায় সে সময় বিদেশ থেকে বেশ কিছু অস্ত্র আমদানি করে একটি প্রতিষ্ঠান, যেখানে ছিল একটি শটগান, কয়েকটি পিস্তল, রাইফেল এবং বুলেট। সেই প্রতিষ্ঠানের মালিকের অভিযোগের প্রেক্ষিতেই সামনে আসে অস্ত্র হারানোর বিষয়টি। তাদের সাথে প্রতিদিনই কথা বলতেছি, প্রতিদিনই কথা হচ্ছে। তারা শুধু 50টা পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, আর বাকি মালগুলো তারা পায়নি এবং তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। যারা নিছে তারা কাস্টমসের লোকও জড়িত, বিমানের লোকও জড়িত। একই রকম ভোগান্তিতে পড়েছেন আরও একটি অস্ত্র আমদানিকারক প্রতিষ্ঠান। ইমরান আর্মস বাইতুল মোকাররমের দোতলায়, এই উত্তর সাইডে, ওইখানে আগুন লাগে নেই 100%। আমি আগে আমরা আবারও ফিরতে চাই সেই সুরক্ষিত ভোল্টে। 24 অক্টোবর যে ভোল্ট সিলগালা করা হয় তার একদিন পরেই 25 অক্টোবর বিমান কর্তৃপক্ষ মন্ত্রণালয়কে চিঠি দিয়ে ভোল্টের মালামাল অন্যত্র স্থানান্তর বা কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের অনুরোধ করে। অবাক হলেও সত্য যে এই চিঠির পরও ভোল্ট ভেঙে লুট হয়েছে অস্ত্র। কিন্তু কেন এমন ঘটনা ঘটল তার কোনো সদুত্তর নেই বিমান কর্তৃপক্ষের কাছে। আমরা এটা জানি না, বলতে পারবো না যে ওখানে কি ছিল, কারণ ওটা তো একটা কনফিডেন্সিয়াল জায়গা এবং কি চুরি হয়েছে এগুলো তদন্ত কমিটির রিপোর্টে বের হয়ে আসবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চিঠিতে উল্লেখ করা ঘটনাগুলোর একটি সময়ক্রম দেওয়া হয়েছে, যা সংস্থাগুলোর মধ্যকার দায়িত্বের বিভাজন এবং কার্যকারী সমন্বয়ের অভাবকে তুলে ধরে। বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর এর দায় চাপাতে দেখা যায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে, আর এই দায় চাপানোর খেলায় ঘটে যায় বিমানবন্দরে সুরক্ষিত ভোল্ট থেকে অস্ত্র চুরির মতো নজিরবিহীন ঘটনা। এত বড় দুটি ঘটনার পরও সমন্বয় না করে উল্টো চলছে দায় চাপানোর প্রতিযোগিতা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। খুলনার রূপসা ঘাটে ট্রলার ডুবে নদীতে পড়ে নিখোঁজ দুজনের সন্ধানে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। সেখানে আছেন সহকর্মী তানজিম আহমেদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। নিখোঁজে 13 ঘন্টা ইতিমধ্যে অতিক্রম হয়েছে, তবে এখন পর্যন্ত যে নিখোঁজ মহিদুল হক মিঠু অজ্ঞাত নারী, তার সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারের তাদের খুঁজে পেতে আসলে অভিযান পরিচালনা হচ্ছে। সেই অভিযানটি আমরা সকাল থেকে দেখেছি ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌবাহিনীর সদস্যরা তারা পৃথক পৃথকভাবে একাধিক স্থানে তাদের যে উদ্ধার কার্যক্রম সেটি পরিচালনা করে আসছেন। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যে ডুবুরি সদস্যরা রয়েছেন তারা এই যে রূপসা নদীর পূর্ব পাড়, সেই পাড়ে তারা নেমে আসলে নিখোঁজদের খোঁজার চেষ্টা করছেন। একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু জোয়ার ভাটি, বেশ কয়েকটি জোয়ার ভাটি ইতিমধ্যে হয়েছে এবং এই নিকটেই আসলে তাদের যারা ডুবে গেছে তাদের থাকার সম্ভাবনা খুবই কম। তারপরেও একটু বলে রাখতে চাই, এইখানে কিন্তু আসলে এই যে নদীতে তীব্র স্রোত, অন্তত আমরা ডুবুরিদের সাথে কথা বলেছি, তারা বলছেন এখানে তারা অন্তত 45 ফুট নিচে তারা যে খুঁজছেন, অর্থাৎ 45 ফুট পানি রয়েছে এবং নিচে আসলে প্রবল স্রোত। এই স্রোতে তাদের খোঁজ পেতেও হিমশিম খেতে হচ্ছে। তবে আসলে তারা চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং একটু যদি ঘটনাটি জানিয়ে রাখতে চাই, গতকাল রাত 11টার দিকে একটি ট্রলার আসলে সেটি পশ্চিম রূপসার ওই পার থেকে আসলে পূর্ব দিকে আসছিলেন, অর্থাৎ খুলনা শহর থেকে বের হয়ে তারা নিজেদের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন যাত্রীরা। একটি পর্যায়ে আসলে পন্টুনের সাথে ট্রলারটি তীব্র জোরে ধাক্কা লাগে এবং ধাক্কা লাগলে সেখান থেকে তৎক্ষণাৎ আসলে পড়ে যায় কয়েকজন। এর মধ্যে 2-3 জন উঠতে পারলেও 2 জন উঠতে পারেনি। তাদেরকে উদ্ধারের এখন পর্যন্ত অভিযান চলছে। তো খুলনার রূপসা নদী থেকে যে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান আমার কাছেই ছিল সর্বশেষ। যুক্ত হয়েছিলাম সরাসরি খুলনার রূপসা নদী থেকে। ঠাকুরগাঁওয়ের নির্বাচনী মত বিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমার কথা আপনারা শুনতে চান, আমি আপনাদের সামনে কি কথা বলবো এটা আপনারা জানতে চান। কারণ কি? কারণ যে আগামী বছরে, সামনের বছরে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, এমপি ইলেকশন হবে, তাই না? সোজা কথায় বলি, এমপি ইলেকশনে আপনাদেরকে সেই এমন একজন ব্যক্তিকে এমপি হিসাবে বেছে নিতে হবে। সবাই এটাকে পিছিয়ে দেওয়া যায়, এই যে ফ্যানটা এখানে এদিককার লোককে আমি দেখতে পাচ্ছি না, এই পিছিয়ে দাও, পিছিয়ে একদম পেছন থেকে আগে করো। ঠিক আছে, আপনারা একটু বসেন, যারা ছবি তুলতেছেন একটু বসেন। হ্যাঁ, আজকে প্লিজ ভাইয়া প্লিজ প্লিজ। তো এইটা
এই নির্বাচনে আপনারা একজন এমপি কে নির্বাচন করবেন। এর আগে আমরা আওয়ামী লীগ আর বিএনপি ইলেকশন করছি, তাই না? ঠিক কিনা বলেন? ধানের সিজার নৌকা এই যে ছিল আমাদের, তাই না? নৌকাটা আর নাই। নৌকার যে কান্ডারি, যে মূল মাঝি, ও নৌকার সবগুলোকে ফেলে দিয়ে পাড়ায় চলে গেছে, ইন্ডিয়ার চলে গেছে, ঠিক না? এখন আমাদের যারা এখানে নৌকা পড়তে না সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে যে আমাদের মূল লক্ষ্যেই পালাই গেছে, আমরা এখন কি করবো? তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। এই কথাটা আমরা খুব পরিষ্কার করে বলছি। আজকে আমার এখানে আমরা সমস্ত হিন্দু মুসলমান ভাইয়েরা একত্রিত হয়েছি। আমি এলাকায় নির্বাচন করতে গিয়ে বাড়ি বাড়ি গেছি। এই যে আমার ছাত্র হেডমাস্টার ছিল স্কুলের, বলে না বসেছে, বলে না বদশ্রী হেডমাস্টার ছিলেন আপনি, মনে আছে? তুমি তো আমার চেয়ে বুড়া হয়ে গেছো দেখতেছি, ঠিক না? তারা মুয়া বুড়া হয়েছে, ওরা আমার ছাত্রগুলো যদি বুড়া হয়ে যায় কেন করে চলবে বলেন? বস, রিটায়ার করছো নাকি? রিটায়ার করছো? এই স্কুলটা যখন শুরু করে তখন সে এখানে, তখন আমি তার সঙ্গে পাশে থেকে আমরা কাজ করার চেষ্টা করছি। ঠাকুরগাঁওয়ে সদর উপজেলায় বক্তব্য রাখছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর বক্তব্যের বাকি অংশ শুনতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। রাজধানীর মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সাথে শাহজাদপুর ও মেরুলবাড্ডায় ভিক্টর পরিবহন ও আকাশ পরিবহনের দুইটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। সকালে মোটরসাইকেলে দুই যুবক এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। অন্যদিকে শাহজাদপুর ও মেরুলবাড্ডায় আধা ঘন্টার ব্যবধানে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতি মামলার বাদীকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবী। এর আগে একই অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করার কথা রয়েছে। ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে অনুষ্ঠিত হবে দুদকের করা এই মামলাগুলোর বিচারিক কাজ। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে ২০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুইটি মামলা করে দুদক। এসব মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সহ ২৯ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম। দেখছেন সময় সংবাদ। মার্কিন ইতিহাসে চলমান দীর্ঘতম শাটডাউন শেষ হতে যাচ্ছে। অচলাবস্থার অবসান ঘটাতে সমঝোতায় পৌঁছেছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট সিনেটররা। সিনেটের ভোটাভুটিতে চলমান শাটডাউন প্রত্যাহারে তহবিল পরিকল্পনার পক্ষে মত দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ সদস্য। বিলটি এবার নিম্নকক্ষে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলে এতে সই করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকারের শাটডাউন চলছে। এতে স্থবির হয়ে পড়েছে দেশটির বিভিন্ন খাত। বিবিসির ইতিহাসে এক নজিরবিহীন ঘটনায় একই দিনে পদত্যাগ করেছেন সংবাদ মাধ্যমটির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টার্নেস। একটি তথ্যচিত্রে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিভ্রান্তিকরভাবে উপস্থাপনের অভিযোগ ওঠার পর পদত্যাগ করলেন তারা। ভুল স্বীকার করে এই দায় নিজেদের কাঁধে নিয়ে বিবৃতি দিয়েছেন টিম ডেভি ও ডেবোরা টার্নেস। তাদের পদত্যাগের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফে বিবিসির অভ্যন্তরীণ একটি নথি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, বিবিসি তাদের তথ্যচিত্রে ট্রাম্পের একটি বক্তব্য সম্পাদনা করে ব্যবহার করেছিল। ওই বক্তব্যে দেখে মনে হয়েছিল ২০২১ সালের ৬ জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় সমর্থকদের বেপরোয়াভাবে উৎসাহিত করেছেন ট্রাম্প। দেখছেন সময় সংবাদ।
আয়ারল্যান্ড টেস্টের আগে শেষ দলীয় অনুশীলন করল বাংলাদেশ। সিলেটে সকাল 9টায় শুরু হয় ফিল সিমন্সের শিশুদের প্র্যাকটিস সেশন। প্রায় 4.5 মাস পর টেস্ট ফরম্যাটে ফিরছে বাংলাদেশ দল। তবে আইরিশদের বিপক্ষে মাঠে নামার আগে মাত্র 3টে অনুশীলন সেশন পেয়েছে শান্ত লিটনরা। দলের মিডল ওয়ার্ডার ফর্মে না থাকলেও ফরম্যাট ভিন্ন হওয়ায় ভালো করার আশা অধিনায়কের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ফেরার ব্যাখ্যা দিয়েছেন শান্ত। নতুন যাত্রায় সহযোগিতা চান ক্রিকেট বোর্ডের। সিলেটে প্রত্যাশা স্পোর্টিং উইকেটের। আমার কাছে মনে হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল নাজমুল হোসেন শান্তর থেকে বাংলাদেশ ক্রিকেট দলটা আগে রাখা উচিত। সো আমি দলটাকে আগে রেখে আমি আবার এই ডিসিশনে এসেছি। টেস্ট ক্রিকেটটা অবশ্যই আমরা সবসময় এক্সপিরিয়েন্সকে প্রায়োরিটি দিই। সো ওনার এত বছরের একটা ক্যারিয়ার, এটা আমাদেরকে অনেক হেল্প করে। ওনার এক্সপিরিয়েন্সটা আসলে ক্রাঞ্চ মুভমেন্টে কীভাবে ওই প্রেশারগুলো হ্যান্ডেল করার লাগে, এই বিষয়গুলো সবসময় আলাপ আলোচনা হয়। সো খুবই এক্সাইটেড এবং আমি পার্সোনালি এই 2টা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই। স্পেশালি 100তমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারে তাহলে ওই 5টা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব এবং পুরো দিনটা 5টা দিন খুব ভালোভাবে এনজয় করতে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরও একবার। দেশকে গিলে খাওয়ার চেষ্টায় 71-এর ষড়যন্ত্রকারীরা। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র না করে ভোটে জিতে পিআর বাস্তবায়নের আহ্বান। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে জিহাদ ঘোষণা আইসি আনোয়ারুলের। বললেন, অতীতের কলঙ্ক মুছতে ভালো ভোটের বিকল্প নেই। এবং সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন আপিল বিভাগেও বহাল। সাংবাদিক পান্নার বিষয়ে শুনানি 1 সপ্তাহ পর। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। তামিম, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।